হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত প্রশ্নগুলো সমাধান করব। ক্লাস 9 দেখি 1 কি বলেছে, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনেছে। 20 টাকায় কত লেবু কিনেছে? 20 টাকায় 10টি লেবু কিনেছে আর 20 টাকা 8টি লেবু বিক্রি করেন। তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে আমি 1টি লেবু কত টাকায় কিনেছে বের করবো, আর 1টি লেবু কত টাকায় কিনেছে বিক্রি করবো। 10টি লেবু কিনেছে কত টাকায়? 10টি লেবু কিনেছিল 20 টাকায়। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। আচ্ছা, তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত হবে? মানে 1টি লেবু কত টাকায় কিনেছিল, তাহলে 1টি হলে কম, 10/20, 10 2, তাহলে পেলাম কত? 2 টাকা। তাহলে 1টি লেবু কিনেছিল 2 টাকায়। এবার 8টি লেবু বিক্রি করেছে 20 টাকায়। 8টি লেবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে 20 টাকা। তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে 20/8, 4 দিয়ে 4 2 8, 4 5 20, তাহলে পাচ্ছি কত? 5/2। তাহলে 5/2, 5-এর অর্ধেক মানে কি? 2.5, মানে 2.5, তাহলে হচ্ছে 2.5 টাকা। তাহলে একটা লেবু কিনেছিল 2 টাকায়, একটা লেবু বিক্রি করেছে 2.5 টাকায়। তাহলে লাভ করলো না লস হয়েছে? লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে লেবুর লাভ কত? লাভ হচ্ছে যে টাকা বিক্রি করেছে, বিক্রয় মূল্য থেকে যে টাকা কিনেছিল সেটা বাদ। বিক্রি করেছিল 2.5 টাকায় আর কিনেছিল 2 টাকায়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 2.5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে কত হবে? 0.5 টাকা, মানে হাফ টাকা। মানে এত টাকা লাভ হলো। এই যে টাকাটা লাভ হলো, এই টাকাটা কোন টাকার মধ্যে লাভ? ধরো আমি পরীক্ষায় 50-এর মধ্যে 40 পেয়েছি, তাহলে এইভাবে লিখে না, মানে যেটা মার্কের পরীক্ষা হয় সেটা নিচে আর যত পাচ্ছি সেটা উপরে লিখে। তাহলে আমার যেটা লাভ হয়েছে, এই টাকাটা লাভ হলো কোন টাকার উপর? আমি যে টাকা কিনেছিলাম কেনা টাকার উপরে, মানে 2 টাকার উপরে। তাহলে এখানে বলেছে যে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? যে টাকায় কিনেছিলাম 2 টাকায় কিনেছিলাম, কেনা টাকার উপরে লাভ হয়েছে 0.5 টাকা, এই টাকাটা। আচ্ছা, এই টাকাটা এবার যদি শতকরা বলেছে, আমরা জানি কোন একটা সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 এটা হয়ে গেল এবার শতকরা। 2/50 100, তাহলে হচ্ছে 0.5 গুণ হচ্ছে 50, এত শতাংশ। এবার 50-কে 5 দিয়ে কত? 5 5 250, তাহলে হতো 250 হতো। এবার 0.1 ঘরে বারে চলে গিয়ে এখানে চলে আসবে, তাহলে 25.0 মানে কি? 25%। তাহলে শতকরা লাভ কত? 25%, মানে হচ্ছে এ নম্বর অপশনটা ঠিক। শতকরা লাভ কত? 25 টাকা। ঠিক আছে, তাহলে কত নম্বর পেলাম? এ নম্বর অপশনটা ঠিক। পরেরটা দেখি আবার। দুই, PQRS ট্রাপিজিয়ামের একটা ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলি সমান্তরাল। এরকম মনে করে একটা ট্রাপিজিয়াম ABCD ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PQRS দুটি তির্যক বাহু, একটা PS, এর তির্যক বাহু হচ্ছে আর কি, QR বা আর কিউ যায় বলো। এর মধ্যবিন্দু হচ্ছে কি? X, এর মধ্যবিন্দু হচ্ছে Y। এটা যোগ করলাম মধ্যবিন্দুটা। যদি এটা হয় তবে XY এর ভ্যালুটা কত হবে? তাহলে XY এর মানটা এটা হয় কি, যে হাফ অফ এই বাহুটা যে তির্যক বাহু, যে সমান্তরাল বাহু দুটো আছে, সমান্তরাল বাহু দুটোর সমষ্টির সমান হয়, প্লাস SR। সমান্তরাল যে দুটো বাহু হবে ওই দুটো সমষ্টির অর্ধেক হয় এই বাহুটা। XY বাহুটা হচ্ছে কি, যে দুটো সমান্তরাল বাহু আছে SR আর PQ, ও দুটোর যোগফলের অর্ধেক। এটা একটা উপপাদ্য আছে তোমাদের বইয়ে, হচ্ছে পাঠ্যপুস্তক বইয়ে 126 পৃষ্ঠায়
প্রয়োগ 5 126 পৃষ্ঠা প্রয়োগ 5 বইয়ে করে দেওয়া আছে। দেখবো ওখান থেকে এই প্রমাণটা সরাসরি মাথায় রাখলেই হবে। আমাদের চেয়েছিল যে এক্স ওয়াই ভ্যালুটা কি হবে, এক্স ওয়াই ভ্যালুটা এটা হবে, যে দুটো মত পেলাম ওটা হবে কি, যে সমান্তরাল বাহু দুটো আছে, সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক। তাহলে যেটা পাবো সেটা, বাকি অতটুকু আমার পুরোটা আঁকার দরকার নেই, মোটা আঁকলে আঁকতে পারতাম, যেটা ছিল ওটা দরকার নেই, আমার যেটা চেয়েছিল আমি এটা করে দেখালাম। ঠিক আছে, থাকে এটা। তাহলে কোন অপশনটা হবে, এটা হচ্ছে সি নম্বর অপশনটা ঠিক। এবার 3 105 থেকে 140 এইটা শ্রেণীটির পরিসংখ্যা 14, শ্রেণীটির পরিসংখ্যা কত 14, আর শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব, শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কি হবে, তাহলে পরিসংখ্যা ঘনত্ব চাইলে, পরিসংখ্যা ঘনত্ব চাইলে আমরা জানি কি, কোন একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বললে, কোন একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বললে কি করতে হবে, যদি কোন একটা শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব বের করতে বলে তাহলে কি আমার শ্রেণী দৈর্ঘ্যটা লাগবে, শ্রেণী দৈর্ঘ্য বাই পরিসংখ্যা, শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে 105 হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, আর 140 হচ্ছে উচ্চ, তাহলে শ্রেণী প্রসার বা শ্রেণী দৈর্ঘ্য কোনটা পাবো, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হবে, শ্রেণী দৈর্ঘ্য, এটাকে শ্রেণী প্রসারও বলা হয়, শ্রেণী দৈর্ঘ্য বলে। তাহলে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা যেটা আছে 105 বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিলে কত হবে 35, যেটা পেলাম এটা শ্রেণী দৈর্ঘ্য পেলাম। আমার চেয়েছে কি, যে পরিসংখ্যার ঘনত্ব, আমরা পরিসংখ্যার ঘনত্ব জানি কি, যে পরিসংখ্যার ঘনত্ব বের করার সূত্র হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে কি পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যান ঘনত্বটা কি হবে, পরিসংখ্যান ঘনত্বটা হবে শ্রেণী দৈর্ঘ্য, যেটা পেলাম এইটা, শ্রেণী দৈর্ঘ্যকে পরিসংখ্যা কি ছিল, পরিসংখ্যা বলে দেওয়া আছে 14, পরিসংখ্যা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে যেটা হবে সেটা হবে পরিসংখ্যান ঘনত্ব। আমরা পরিসংখ্যান ঘনত্ব সূত্র শিখেছিলাম, পরিসংখ্যার ঘনত্ব সূত্র হচ্ছে উক্ত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য যেটা বের করব, ও শ্রেণী দৈর্ঘ্য বাই হচ্ছে পরিসংখ্যা। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35, আর পরিসংখ্যা তো বই বলে দেওয়া ছিল কত, বই বলে দেওয়া আছে 14, তাহলে ভাগ করি একটু, অপশন এরকম দেওয়া আছে না, ভাগ করি 35 14 দিয়ে 28, 15 থেকে 8 বাদ 7, 7 0.5 5 14 70, পেলাম কত 2.5, 2.5, কত নম্বর অপশন আছে, এটা হচ্ছে এ নম্বর অপশন আছে, তাহলে এ নম্বর অপশনটা ঠিক হলো। এটা পরেরটা দেখি এবার হচ্ছে 4 দাগ। 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা, আয়তাকার হচ্ছে এরকম, 3 মিটার লম্বা 2 মিটার চওড়া, মানে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে এই যে জায়গাটা, তাই জায়গাটা কতটা জায়গা নিয়ে আছে, মানে ক্ষেত্রফল বের করলে পেয়ে যাবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি বের করি আগে এটা, জায়গাটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হয় কি বর্গমিটার। আচ্ছা পেলাম এটা, দিয়ে বলেছে এই জায়গাটাতে, এই যে জায়গা আছে এই জায়গাটাতে 5 ডেসিমিটার 5 ডেসিমি বর্গ টালি দিয়ে বানাতে, যেহেতু টালিটা বসাবে, এটা কি টালিটা হচ্ছে এরকম, বর্গাকার বসাবে, এর হচ্ছে 5, টালিটাও 5, বর্গাকারে 4টা বল সমান হয়। তাহলে আমি যে জায়গাটাতে বসাবো ওই জায়গাটার ক্ষেত্রফল বের করলাম, এবার যে মাপের বসাবো ওই মাপের ক্ষেত্রফল বের করবো। তাহলে এটা যেহেতু ডেসিমিটার ছিল, তাহলে টালির কি বলেছে, টালি তো বর্গাকার বর্গাকার টালির দৈর্ঘ্য কি দিয়েছে 5 ডেসিমিটার। আমি
কেন লিখলাম? আগেরটা আছে মিটার, এটা ডেসিমিটার, তাহলে এটাকে মিটার করে নেবো, এককগুলোকে একই করতে হবে। তাহলে মিটার তারপর ডেসিমিটার, আগে মিটার তারপর ডেসিমিটার। তাহলে যদি ডেসিমিটারকে মিটার করতে হয় তাহলে কি 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 10 দিয়ে ভাগ করে নেবো, 5/10, এটা হয়ে গেল এবার মিটার। ওটা ছিল মিটার, এটা ডেসিমিটার। পরিমিতির কাজ হচ্ছে প্রত্যেকটা একক একই করতে হবে, যে এককগুলো থাকবে এককগুলোকে একই এককে কনভার্ট করতে হবে। ডেসিমিটার মিটার করলাম, তাহলে হয়ে গেল কত? 5/10, 5 এরকম রাখলেও তাহলে লিখে দিলাম 5/10, এটা রাখলাম আমি, ঠিক আছে। এটাকে 1/2 করলেও করা যায়, এরকম থাক। তাহলে বর্গাকার টালির দৈর্ঘ্য যদি হয়, তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল কি হবে? টালির ক্ষেত্রফল হবে কি, আমরা জানি কি বাহু গুণ বাহু, বর্গাকারের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, এত বর্গ মিটার। এবার হচ্ছে আমি এই জায়গাটাতে টালি বসাবো, কোন মাপের? এই মাপের। তাহলে এই পুরো ক্ষেত্রফলটাকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে, যদি ভাগ করে দিই তাহলে কতগুলো টালি লাগবে পাওয়া যাবে। তাহলে লিখবো যে টালি লাগবে টালি লাগবে কতগুলো? মোট ক্ষেত্রফল জায়গাটা, যে জায়গাটাতে বসাবে ওই জায়গাটার ক্ষেত্রফল, ওটাকে যত মাপের বসাবে, মানে 5/10 ইন্টু 5/10, এই মাপের বসাবে, এতটি লাগবে টালি। ক্যালকুলেশন করলে হয়ে গেল। ক্যালকুলেশন করি এটাকে, তাহলে উপরে ছিল 3 × 2, এটা হচ্ছে 5/10, নিচে আছে, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে? 10/5, মানে 5 এখানে, 10 চলে গেল উপরে। একই রকম এটাকে উল্টে দিলে নিচে থাকবে 5, 10 চলে যাবে উপরে। উপরের সংখ্যাগুলো উপরে রাখলাম, নিচের গুলো বাই হয়েছিল, মানে ভাগ হয়েছিল, গুণ করে উল্টে দিলাম, তো নিচেটা উপরে চলে গেল। ব্যাস, তাহলে হচ্ছে কি 5×2=10, 5×2=10, এতটি। তাহলে পেলাম কত? 3×2=6, 6×2=12, 12×2=24। তাহলে কতটি টালি লাগবে? 24টি টালি লাগবে। কত নম্বর? সি নম্বর অপশনটা ঠিক। ঠিক আছে, পরেরটা দেখি এবার। পরে হচ্ছে 2 দাগ, সত্য বা মিথ্যা। সত্য হবে কি মিথ্যা হবে দেখে নিতে হবে। তাহলে এটা ছিল কি? ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটাকে আমি দিলাম এ, যেহেতু এ কোণটা সমকোণ, এটাকে এ, এটাকে বি, এটাকে সি দিলাম, ঠিক আছে। এ কোণটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ, দিয়ে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহু এটা, এর মধ্যবিন্দু হচ্ছে এটা, মধ্যবিন্দু হচ্ছে ডি, নিলাম ডি। তাহলে এডি সমান কি হাফ অফ বিসি হবে, আমি যোগ করি এটাকে। তাহলে এডি সমান সমান, এডি কি, ধরো এডি হচ্ছে, মানে এডি হচ্ছে এটা, এটা কার কার অর্ধেক হবে? এডি হচ্ছে হাফ অফ বিসি, এইটা হবে এর অর্ধেক। আমরা একটা শিখেছিলাম এতে 18 এরকমটা আছে, যদি এটা একটা ত্রিভুজ হয়, এবার এই বাহুটার দৈর্ঘ্য যা হবে, এই বাহুটার দৈর্ঘ্য যা হবে, এর মধ্যবিন্দু যেটা হবে, এর উপরে যে লম্বটা অঙ্কন করব, এর দৈর্ঘ্য যদি 8 হয় বা 4 হয়, তাহলে এর অর্ধেক হবে এটা, তাহলে এটা 4 হবে। যদি এটা 10 হয়, এটা 5 হবে, এটা 8 হলে এটা 4 হবে, এটা 10 হলে এটা 5 হবে, এটা 2 হলে এটা 1 হবে, এটা 12 হলে 6 হবে। এক কথায় বলতে গেলে এটা যত হবে ওর অর্ধেক হবে এটা। তাহলে এখানে বলেছে কি, যে এডিটা, মানে এডি হচ্ছে যে বাহুর উপর লম্ব অঙ্কন করেছি, এই বিসি বাহুর উপর, তাহলে বিসি বাহুর অর্ধেক হবে, অর্ধেক হবে বিসি। এটা ঠিকই বলেছে, এটা সত্য, এটা হচ্ছে সত্য। 2-1 সত্য। 2, এটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, এটা পরিসংখ্যা দেওয়া আছে, ওর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6, তার নিম্ন সীমাটা 8 হবে বলেছে। আচ্ছা, ও শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে আর কি মধ্যবিন্দু দেওয়া আছে, আর নিম্ন সীমা বের করতে বলেছে। আমি ধরে নিলাম শ্রেণীটির নিম্ন সীমা হচ্ছে এ, ও শ্রেণীটির উচ্চ সীমা বি আমি ধরলাম, ঠিক আছে। যদি নিম্ন সীমা এটা হয়, উচ্চ সীমা এটা হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কি হবে? শ্রেণী সীমাটা হবে, শ্রেণী সীমা কি হবে? নিম্ন সীমা থেকে উচ্চ সীমা, এটা হবে শ্রেণী সীমা হয়, নিম্ন সীমা আগে, উচ্চ সীমা। শ্রেণী সীমাটাকে আমি এইভাবে লিখবো,
এটা হলো। তো আমাকে বলেছে আমার শ্রেণীসীমা না লিখলেও হতো, আমাকে এখানে বলেছে কি, লেকিন আমার দরকারে লিখছি না, আমার এখানে বলেছে যে শ্রেণীর মধ্যবিন্দু। তা আমরা মধ্যবিন্দু কি জানি, কোন একটা শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যবিন্দু পাওয়া যায়। তাহলে এখান থেকে মধ্যবিন্দু কি পাবো, a প্লাস বি বাই 2। আর এখানে মধ্যবিন্দু বলেছে 10, তা লিখতে পারি না, যে শর্তানুসারে লিখবো নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা, নিম্ন সীমাকে উচ্চ সীমা দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিভাবে মধ্যবিন্দু পাওয়া যাবে। আর এখানে মধ্যবিন্দু বলেছে কত, এখানে মধ্যবিন্দু বলেছে হচ্ছে 10। তাহলে এটা কোনায় কোনায় গুণ করলে কি পাবো, a প্লাস বি, নিচে কিছু না 1 আছে, এটাকে 1 দিয়ে গুণ করে এটা, আর 10কে 2 দিয়ে 10 দুগুণে 20, আমি এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, আরো কিছু বলেছে যে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা কি পাই, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তাহলে আবার এখান থেকে শ্রেণী দৈর্ঘ্য আমরা পাবো কি, শ্রেণী দৈর্ঘ্য পাবো উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ, এটা হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য। আর এখানে এরা শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে 6। এটা এখানে সামনে এ ছিল, তাই আমি এটা আগে লিখছি। তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 6, এটা আগে লিখলাম, ওটাকে পরে লিখেছি। আমি সমানের এবার করে নিচ্ছি, এটাকে আগে এটাকে পরে লিখেছি, এটা 2 নম্বর। এবার দেখছি এটা মাইনাসে এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাসে, তার সমীকরণ 1 আর 2 যোগ করলে হয়ে যাবে। আমরা শিখেছি এর আগে, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে 1 কি ছিল, a প্লাস বি ইকুয়াল টু কত 20 মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 6, এটাকে যোগ করি, যোগ করলে চিহ্ন পাল্টাতে হবে না, প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে বি আর বি 2b, 20 আর 6 কত 26, তাহলে বি সমান সমান 26 বাই 2, তাহলে কত 13। তাহলে বি সমান পেয়ে গেলাম কত 13। আমার এখানে চেয়েছে কি, আমার চেয়েছে শ্রেণীর নিম্ন সীমা, তার মানে এ বের করতে হবে, এখানে বিটায় কাটালে হতো, আচ্ছা এইভাবে করে যখন করে নিলাম। চেয়েছে কি নিম্ন সীমা, তাহলে বি এর মানটা আমি একেবারে দিয়ে বসিয়ে দেবো, নিম্ন সীমা মানে কি এ, তাহলে বি এর মান সেটা মুছে দিই, বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল, a প্লাস বি, তাহলে বি এর মান কত, বি এর মান 13 বসিয়ে দিলাম, সমান সমান কত 20। তাহলে বা a সমান সমান কি 20, 13 কে পারে পাঠালে কি মাইনাস হয়ে গেল, অতএব a সমান সমান হচ্ছে 20 থেকে 13 বাদ গেলে 7। তাহলে এ ছিল কি নিম্ন সীমা, নিম্ন সীমা পেলাম কত 7, শ্রেণীর নিম্ন সীমা হবে 7, ওরা বলেছে 8, তাই এটা কি মিথ্যা, ওরা বলেছে 8, আমরা পেলাম কি 7, তাই এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা যদি আমি এভাবে না করে যেটা সমীকরণটা পেয়েছিলাম যে a প্লাস বি ইকুয়াল টু 20 পেয়েছিলাম, আর মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পেয়েছিলাম কত 6, যদি আমি সমীকরণে 1 আর 2 বিয়োগ করতাম তাহলে একবারে সরাসরি এর মানটা পেয়ে যেতাম, তবুও হতো, ব্যাপারটা একই হতো। যাই প্রথমে লক্ষ্য করনি কোনটা চেয়েছিল বলে এইভাবে করবো। ঠিক আছে, ব্যাপারটা একই, যেদিকে যাও উত্তর একই আসবে, এখানে একটু পরিশ্রম বেশি হলো, ওখানে একটু কম হতো। পরেরটা কি বলেছে 3, এটা হচ্ছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্রে একটি আয়তক্ষেত্র একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল, কার কার ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর, ত্রিভুজের ক্ষেত্রফল টি। যদি এটা হয় তাহলে সম্পর্কটা পি আর টি বাই পি সমান আর সমান টি বাই 2 এটা হবে। আচ্ছা, এরকম ছিল একটা একই সমান্তরাল যুগল, একই ভূমি একই সমান্তরাল যুগল, এটা তো আমি প্রথমে একটা সামান্তরিক আঁকছি এরকম, আর এখানে একটা আমি এ বি সি ডি, এটা এখানে এটা ত্রিভুজ। আচ্ছা, তার আগে সামান্তরিক করলাম, তো এখানে আমি একটা আয়তক্ষেত্র করে দিই প্রথমে, কি করে এটা, আচ্ছা তাহলে আয়তক্ষেত্রটা যদি এরকম করে দিই, এই যেটা, এটা হলো আয়তক্ষেত্র। এবার আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম কি
জি, আর এটা হচ্ছে এইচ, সরি এফ দিয়ে দিই, এ বি সি ডি, এটা ই, এটাকে এফ দিই, জি এস দিলে অসুবিধা নাই, ডি হচ্ছে এটা, এটা ডি। ঠিক আছে, প্রথমে একটা সামান্তরিক করলাম, এ বি সি ডি একটা সামান্তরিক দিয়ে আমি একটা আয়তক্ষেত্র করলাম। আয়তক্ষেত্র কি সামান্তরিক, যখন সামান্তরিকের এই বাহুগুলো এইরকম হয়, আর আয়তক্ষেত্র কি সোজা হবে 90 ডিগ্রি একটা কোণ, তো এই সোজা করে দিলাম, এটাকে সোজা করে দিলাম, তাহলে কি এ বি ই এফ একটা কি হলো আয়তক্ষেত্র, আর এ বি সি ডি একটা সামান্তরিক, আর এ বি ই হচ্ছে একটা ত্রিভুজ। এদের প্রত্যেকটার ভূমি হচ্ছে এ বি, এদের প্রত্যেকটার ভূমি হচ্ছে এ বি। যদি এটা হয় তাহলে এক্ষেত্রে একটা সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, এখানে এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। আয়তের সমান সমান কি, এর ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্র, আয়তক্ষেত্র হচ্ছে এ বি ই এফ, তাহলে এ বি ই এফ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা এটা সমান হবে। এবার আমরা এটা শিখেছি এর আগে যে যদি এটা একটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। যদি আমি একটা কর্ণ, এটা এ বি সি ডি একটা আয়তক্ষেত্র করি, তাহলে আয়তক্ষেত্রে যে এসি কর্ণটা ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে দিই, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এক্ষেত্রে এটা যদি আয়তক্ষেত্র এ বি ই এফ আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে। তার মানে হচ্ছে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফলটা কত, কার অর্ধেক, আয়তক্ষেত্রে, মানে এ বি ই এফ, এ বি ই এফ এর ক্ষেত্রফলের অর্ধেক, এর ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এরকম হবে যে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল এর অর্ধেক, ত্রিভুজ এটার অর্ধেক, তাহলে এ বি ই এফ এর অর্ধেক। আচ্ছা, এখানে কন্ডিশনে বলেছে যে পি ছিল কার, সামান্তরিকের ক্ষেত্রফল, কিউ আর কি আর ছিল কার, আর ছিল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সমান সমান এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল, কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে টি বাই টু, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি অর্ধেক হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা অর্ধেক, ঠিকই তো বলেছি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক, এটা সত্য, এটাও সত্য। ঠিক আছে, এটা হবে সত্য। হ্যাঁ, তারপর 4, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সংখ্যা সমান। সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান, যদি এটা গিয়ে ধরি, এটা হয়ে আমি ধরে নিচ্ছি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক ধরলাম। ঠিক আছে, কিছু বলে দেয় না, বাহুর দৈর্ঘ্যটা এ ধরলাম, দিয়ে ওরা বলে দিয়ে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সংখ্যা সমান। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা কি জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কি জানি, √3/2 ইন্টু বাহু, এটা আমরা জানি। ঠিক আছে, একক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্ষেত্রফলের একক হবে বর্গ একক, এটা হলো এটা। এবার বলেছে ওরা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা দুটো সমান,
তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি না, শর্তানুসারে ক্ষেত্রফল হচ্ছে দুটো সমান, তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আচ্ছা বাহু কি পেয়েছিলাম, বাহুটা এ পেয়েছিলাম, এই লিখে দিই এ স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু √3/2 ইন্টু এ। তাহলে একটা এ বাদ হয়ে যাবে, √3 বাদ হয়ে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে এখানে 1/4 ইন্টু একটা এ বাদ হয়ে গেছে, একটা এ পড়ে আছে এখানে, √3 বাদ হয়ে গেছে, তাহলে 1/2 আর এ তো বাদ হয়ে গেছে, মানে √3 বাদ করে দিলাম, আর এখানে এ স্কোয়ার ছিল, এখানে এ ছিল, তাহলে এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ বাদ করে পড়ে থাকছে এটা। এবার যেহেতু এর মানটা বের করতে হবে, এটাকে আমি এবারে রেখে দিলাম, আর 1/2 ছিল ওই পারে, আর 1/4টাকে ওই পারে পাঠালে কি উল্টে যাবে, তাহলে 4/1 মানে শুধু 4, তাহলে 2 ইন্টু 2 4, তাহলে এ ইকুয়াল টু পেলাম কত 2, তাহলে বাহু দৈর্ঘ্য পেলাম কত 2, ওটা দিয়েছিল নির্ণয় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, লিখে দেবা নির্ণয় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 একক, হয়ে গেল এটা। পরেরটা পরের হচ্ছে 3 দাগ, 3-এর 1, একটি ঘড়ি পরপর 10% 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। তা ঘড়ি 10% ছাড়, প্রথম একটা ঘড়ি 10% ছাড়, ঠিক আছে, ছাড়ে বিক্রি করলো, তো 10% ছাড় মানে কি 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 10% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত, 10% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা ছিল ক্রয় মূল্য, 10% মানে কি যে টাকা 100 টাকা কিনেছিল, 100 টাকাতে 10 টাকা ছাড়, 10 টাকা ছাড়, তাহলে কত হলো 90 টাকা বিক্রয় মূল্য হলো। আচ্ছা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আচ্ছা এবার হচ্ছে 90 টাকার উপর আবার কি 5% ছাড়, যেটা ছিল 90 টাকা ওর উপর আবার 5% ছাড়, তাহলে 5% ছাড় হলে, আচ্ছা এটাকে এইভাবে না করে একবারে এত না লিখে সরাসরি লিখে দিই, 10% ছাড় কি ছিল, 10% ছাড় 5% ছাড়, 10 আর 5 এর সমতুল্য ছাড় চেয়েছে, তাহলে এই যে 10% ছাড় কি 100 10%, তাহলে 100 এর 10%, তাহলে 100 এর মানে তো গুণ জানি, তাহলে 10/100, মানে পার্সেন্ট তুলে দিলে 100 হয়, হচ্ছে কত 10, এটা হলো। তাহলে বাকি কত থাকছে, তাহলে বাকি কত থাকে, বাকি 100-র মধ্যে 10 ছাড় হলো, তাহলে 100-র মধ্যে 10 ছাড় হলে এরকম 100 বিয়োগ 10, তাহলে কত 90, তাহলে 90 টাকা হলো ছাড়। এবার আবার 90-এর প্রথমে 10% ছাড়, তাহলে 100-র 10% হচ্ছে কি 90 টাকা, আবার কি 90 টাকার উপর 5% ছাড়, তাহলে 90-এর 5%, তাহলে 90 এর মানে গুণ, তাহলে 5/, শতকরা তুলে দিলাম, এটা শূন্য কাটা, 5×2 = 10, তাহলে হচ্ছে কত 9/2, তাহলে 9/2 মানে কত 4.5 মানে 4.5 এত টাকা। আচ্ছা তাহলে এখানে হয়েছিল কত, প্রথমে 10 টাকা ছাড় হয়েছিল, আর পরে ছাড় হলো কত 4.5 টাকা, তাহলে সমতুল্য ছাড় মানে কি মোট ছাড়, তাহলে মোট ছাড়, যখন 10% ছাড় হয়েছিল তখন হয়েছিল 10 টাকা 10, এবার পরে যখন আবার 5% ছাড় দিল তখন কোন টাকার উপর, যে টাকাটা বাকি থাকছে ওই টাকার উপর, মানে 90 টাকার উপর, তখন হচ্ছে 4.5 টাকা, তাহলে যোগ 4.5, সমতুল্য ছাড় হলো আগেরটা আর এখনকারটা, তাহলে কত হবে 14.5 এত টাকা, কত কিছু না লিখলে এবার সরাসরি করে দিলেই হবে। ঠিক আছে পরেরটা দেখি এবার, 2 একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা বৃত্ত কেমন, এটা হচ্ছে বৃত্ত, এর কেন্দ্র এটা হলে এটুকুটা ব্যাসার্ধ আর এটুকুটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য সমান। এবার যদি এরকম একটা বর্গক্ষেত্র হয়, একটা বর্গক্ষেত্র, তাহলে এই ব্যাস যেটা হবে এর বর্গক্ষেত্র সেটাই হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r একক। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ r একক, তাহলে বৃত্তের ব্যাস কি হবে, ব্যাসার্ধ যত হয় ব্যাস তার থেকে ডবল হয়, তাহলে বৃত্তের ব্যাস ও ডবল মানে 2r একক। আচ্ছা, এরা বলে দিয়েছে যে এই ব্যাস যেটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, বৃত্তের ব্যাস যেটা ছিল সেটা হবে, তাহলে 2r হবে, 2r এত মিটার। আচ্ছা, এবার কি বলেছে দেখি, একক, কোনো কথা মিটার কিছু বলে দেওয়া নেই, তাহলে একক লিখবো। ঠিক আছে, দিয়ে তাদের পরিসীমার অনুপাত কি হবে, তাহলে এর তো পরিসীমা আর এর পরিসীমা বলতে বৃত্তের পরিসীমা বলতে পরিধি, তাহলে লিখব তাদের পরিসীমার অনুপাত। তাহলে বৃত্তের পরিসীমাটা আমরা পরিধি বলি, 2πr, আর বলতে আর, আর এটা পেলাম 2πr, এটা পেলাম কার, এটা হচ্ছে বৃত্তের পরিসীমা। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এ মানে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কি 2r, এইটা, তাহলে 2π মানটা বসিয়ে দিই, 22/7, আর থাক পরে ভাগাচ্ছি 4 ইন্টু 2r, তাহলে এখান থেকে 2 আর বাদ, তাহলে পড়ে থাকছে কি 22/7 অনুপাত 4, এটা। এবার এটা 4, এটা কত 22, তাহলে 2 দিয়ে কাটা যাবে, 11/7 অনুপাত, আচ্ছা কেটে দিলাম, কেটে দিই, 11 2 22, 2 2 4। এবার আমরা শিখেছি অনুপাতের কোন এক দিকটা যদি ভগ্নাংশ থাকে, একদিকটা পূর্ণ সংখ্যা থাকে, তাহলে ভগ্নাংশের হরে যেটা থাকবে সেটা সংখ্যা দিয়ে দুদিককে গুণ করে দিতে হবে। তাহলে 11/7 ছিল, 7 দিয়ে এটাকেও গুণ, অনুপাত 7 দিয়ে এটাকেও গুণ, তাহলে এই 7 কেটে গেল, তাহলে পরে হচ্ছে 11 অনুপাত 7 2 14, তাহলে পরিসীমার অনুপাতটা কি হবে 11 অনুপাত 14। তাই এটা হয়ে গেল। তাহলে পরেরটা দেখি, পরে 4 দাগ দেওয়া আছে, একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভ এত, তালিকা দেওয়া আছে, তাহলে আয়ত লেখো, এটা যা দেওয়া আছে দৈনিক লাভ দেওয়া আছে, দৈনিক লাভ টাকা, দৈনিক লাভ এটা টাকায় দিয়েছে, টাকা, আর দোকানের সংখ্যা, শূন্য থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, এটা দোকানের সংখ্যা কি 8 15 10, এটা দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমাকে আয়তলেখ অঙ্কন করতে বলেছে। যদি আমাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলতো, পরিসংখ্যা বিভাজন ছক, তাহলে আমি কি শ্রেণী সীমানা, শ্রেণী সীমা, শ্রেণী প্রসার বা দৈর্ঘ্য একই জিনিস, আপেক্ষিক পরিসংখ্যা, মধ্যমান, প্রত্যেকটা বের করে দেখাতাম। কিন্তু আমাকে এখানে কোথাও পরিসংখ্যা বিভাজন ছক তালিকা তৈরি করতে বলেনি, আমাকে বলেছে আয়তলেখ অঙ্কন করতে। তাহলে আমার কাজ হবে এটাকে আমি দেখে দেখে লিখে নিলাম। এখন আমি গ্রাফ পেপার, আমার এখানে গ্রাফ পেপার না, আমি এখানে দেখাচ্ছি। মনে করো আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, এটা এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ নিলাম। এবার এখানে এগুলো গ্রাফ ঘরগুলো করার চেষ্টা করছি, মোটামুটি যদিও হবে না তবুও
সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি শুধু। নিলাম কটা, এদিকে নিচ্ছি বেশ কটা। আমি এটা নিলাম, ঠিক আছে। এটা মনে করো গ্রাফ পেপার, এটা মনে করো না একটা গ্রাফ পেপার, ঠিক আছে। আর এখানে যখন আমি বসাতে যাব, এটা আমার হচ্ছে এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ। এবার এখানে দোকানের সংখ্যা যেগুলো আছে এটা আমি সবসময় ওয়াই অক্ষ বরাবর বসাবো। তাহলে এটাকে এদিকে লিখে দেবো দোকানের সংখ্যা, এদিকে হবে দোকানের সংখ্যা, যেটাকে যেদিকে বসাবো। এবার দৈনিক লাভটাকে আমি কি এই যে এগুলোকে এক্স অক্ষ বরাবর বসাবো, এখানে লিখে দেবো এদিকে বরাবর লিখে দেবো যে দৈনিক লাভ, দৈনিক লাভ লিখলাম। মানে কোনটাকে আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি, কোনটাকে ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি। এবার কথা হচ্ছে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, এতগুলো ঘর তো আমার গ্রাফ পেপারে থাকবে না। তখন আমি কি করব, যদি এত বড় বড় সংখ্যাগুলো দেওয়া থাকে তখন আমি এই ঘরগুলোকে কিছু একটা ধরে নেবো নিজের সুবিধার্থে। একটা ঘরকে যদি 5 একক করে জায়গা হয় 5 ধরে নেবো, একটা ঘরকে আমি 10 ধরে নেবো। 5 ধরলে একটু বেশি বড় হয়ে যাবে, আমি কি 10 ধরে নিচ্ছি, একটা ঘরকে 10। তাহলে লিখতে হবে এখানে যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রকে 10 একক ও ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রকে 1 একক ধরে, ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রে 10 ধরেছি, আর ওয়াই অক্ষ বরাবর একটাকে 1, মানে এদিকে 1 যাবো মানে 10 যাবো, আর এদিকে 1 যাবো মানে 1ই যাবো। ওটাকে আমি লিখে দিলাম। এদিকে ওয়াই দিকে কম সংখ্যা ছিল। এবার 0 থেকে 50, 0 মানে কি, এটা হচ্ছে আমার 0, 50 তাহলে 1 যাচ্ছে মানে 10 যাচ্ছে, 50 মানে কি 5, তাহলে 10, 20, 30, 40, 50 এখানে আসলাম। তাহলে এখান থেকে আমি এইখানে আসলাম 50। উপরে কত, উপরে 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইটুকুটা। তাহলে এইভাবে এরকম করে এটা আমি করে নিলাম, ঠিক আছে। তো এটা পেলাম। তারপরে হচ্ছে 50 থেকে 100, তাহলে 50 আমি এখানে ছেড়েছিলাম, তাহলে 60, 70, 80, 90, 100, তাহলে এইটা পেলাম। তার উপরে কত, উপরে 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এরকম গুনে যাবো। আমার যেহেতু ঘর নাই, গ্রাফ পেপারে ঘর থাকবে, 15 পর্যন্ত গুনে নিবা, গুনে নিলাম, এই করে দিলাম এভাবে। একই রকম এখানে যেটা ছেড়েছিলাম, যেখানে ছেড়েছি ওখান থেকে একটু বাড়িয়ে নেবো, ওই পর্যন্ত বাড়িয়ে নিয়ে এরকম লিখে দিলাম, ঠিক আছে। এটা হলো। এবার হচ্ছে কি 100 থেকে 150, তো 100 এখানে ছেড়েছিলাম, 100 এখানে ছেড়েছি, তাহলে 110, 120, 130, 140, 150, আবার এটা পেলাম। উপরে হচ্ছে 10, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা, তাহলে এই যে এটা পেলাম। ব্যাস, এটা হয়ে গেল আয়তলেখ। যদি আমাকে বলতো যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমার একটু কাজ ছিল। পরিসংখ্যা বহুভুজ করলে এখানে আমার শ্রেণী মধ্যমানটা লাগতো, যেহেতু আমার বহুভুজ বলেনি ততগুলো আমার জেনেও লাভ নয়। এখন বলেছিল আমার আয়তলেখ তৈরি করো, তাহলে আমি এভাবে একটা আয়তলেখ তৈরি করে দিলাম, ঠিক আছে। এটা হলো। আরেকটা বলেছে কি, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। এটা তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকের 127 পৃষ্ঠা যে উপপাদ্য 21 আছে, 21-এর পরে 21 যেখানে শেষ হয়েছে তারপরের বইটা ফলো করবে, বই দেখবে 127 পৃষ্ঠায়, মানে 126 পৃষ্ঠায় উপপাদ্য 21 শুরু হয়েছে আর ওটা শেষ হয়েছে 127 পৃষ্ঠা মাঝামাঝি, যেখানে শেষ হয়েছে ঠিক তার পরেই করে দিয়ে আসবে ওটা। যদি কার অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি পরে ভিডিও বানিয়ে ওটা করে দেবো, ঠিক আছে। আজ এটুকুটাই থাক।